ও প্রেজেন্টের 4টা ফর্ম হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে কি পাস্টে গিয়েছিলাম না আমরা? পাস্ট নো স্যার। হাই হাই, তাই নাকি? আমার তো খেয়াল ছিল না। আচ্ছা বাবা ঠিক আছে, ফিউচার তো পরে হবে, আগে পাস্ট নিয়ে কথা বলি। প্রেজেন্টে 4টা পড়েছিলাম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার আমার মনে পড়ছে। তোমাদের পরে আরেকটা ব্যাচ আছে তো এই জন্য উল্টো পাল্টা হয়ে যায়। তো যাই হোক, পাস্ট আমরা শেষ করি। পাস্ট ইনডেফিনিট একটু খেয়াল করো সবাই। পাস্ট ইনডেফিনিট, আচ্ছা জাহিন বলো দেখি তোমার মনে আছে কিনা চেনার উপায়টা। 3টা জিনিস, চেনার উপায়, গঠন আর আমরা এক্সাম্পল জানবো, তাহলে হয়ে গেল। বলো পাস্ট ইনডেফিনিট কিভাবে চিনতে হয় জানো? বাংলা বাক্যের শেষে করেছিলাম, খেয়েছিলাম, ঘুমিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ, ইত্যাদি যুক্ত থাকে। ইত্যাদি থাকবে বাংলা বাক্যে, এটা একটু মনে রাখবা সবাই। বাংলা বাক্যের শেষে দাও, একজন জয়েন করছে। এর সাবজেক্ট হ্যাঁ, প্লাস ওকে, সাবজেক্ট প্লাস, বলো বলো, সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব। ভার্ব পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ, ভার্ব টু হয়ে যাবে তাই না? ভার্ব ভার্ব টু। টু হ্যাঁ, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অবজেক্ট প্লাস এক্সটেনশন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আবার আসছি একটু পর তোমার কাছে। ও মা, আর কোথায় গেল সবাই? এখন তো কয়েকজন আসেনি, এরা তো পিছিয়ে যাবে। আমান বলো দেখি তাহলে। আমি গিয়েছিলাম, ইংলিশটা বলো আমান। আমি গিয়েছিলাম, অবশ্যই পারবে। আই আই ওয়েন্ট। আই ওয়েন্ট। তবে এখানে অনেকে ভুল করে আই ডিড গো বলে ফেলে। এখানে গঠন দেখো, সাবজেক্ট ভার্ব টু। আই হচ্ছে সাবজেক্ট, ভার্ব টু হচ্ছে ওয়েন্ট। তাহলে এটাকে নেগেটিভ করো দেখি। আমি যাই নাই, এটা কি হবে জানো? আমি যাই নাই, আই বলো, ডিড আই নট। ডিডন্ট হ্যাঁ, আই ডিডন্ট গো। আই ডিডন্ট গো এর মানে আই ডিড নট গো, তাই না? আমরা ডিডেন্ট কে আরেকটু ভাবে লিখতে পারি ডিড নট। ডিড নট, ব্যাস। আচ্ছা এবার এটাকে প্রশ্ন করো, তুমি কি গিয়েছিলে, কি হবে? তুমি কি গিয়েছিলে? তাহলে ডিড, বলো, ডিড ইউ গো? ডিড ইউ গো? ডিড ইউ গো। আচ্ছা এবার তুমি কি যাও নাই, কি হবে? তুমি কি যাও নাই? চেষ্টা করো, ডিডেন্ট, ডিডন্ট ইউ গো? ডিডেন্ট ইউ গো। আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে, ওয়্যার, ওয়ার ডিড ইউ গো? ওয়্যার ডিড ইউ গো। আর তুমি কোথায় যাও নাই, কি হবে? ওয়্যার, ওয়ার ডিড ইউ হ্যাঁ, ওয়্যার ডিডেন্ট, ওয়ার ডিডন্ট ইউ গো? ইয়েস, ডিডেন্ট ইউ গো। থ্যাংক ইউ। তবে এখানে রাইট ফ্রম ভার্বে যাওয়ার আগে একটা জিনিস দেখো, আমরা এই যে ডিডেন্ট এর পরে যে ভার্বটা বসাবো সেটা অবশ্যই প্রেজেন্ট হতে হবে। ওকে চলো এবার গঠনগুলো আমরা একটু ভাঙি। তাকিয়া বলো তো এখানে গঠনটা কি দেখতে পাচ্ছ? সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাঁ হ্যাঁ, ভি2 পরেরটা প্লাস সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হুম, ডিড নট প্লাস ওকে, ভার্ব। ভার্ব ওয়ান হয়ে যাবে তাই না? আচ্ছা তাহলে প্রশ্নের সময় কিভাবে হবে? ডিড প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান হয়ে যাবে। আচ্ছা এরপরটা কি গঠন হবে? ডিড নট প্লাস সাবজেক্ট আচ্ছা এটা প্লাস, হবে ডিডেন্ট। স্যার এটা ভার্ব হবে, আপনি গো ও ও দেননি। আচ্ছা আচ্ছা, গো দেয়নি, রাইট রাইট, খেয়াল করি। তাহলে ডিডেন্ট, তারপরে সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান। ভার্ব ওয়ান। এরপরে ডাব্লিউএইচ প্লাস ডিড প্লাস ডাব্লিউএইচ, হ্যাঁ ডাব্লিউএইচ প্লাস ডিড, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। ওকে, তারপর লাস্টেরটা তারপরে ডাব্লিউএইচ প্লাস ডিড নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, মনে রাখবা, হ্যাঁ এটা তোমার যেহেতু সারা জীবন কাজে লাগবে তাই যতভাবে এটাকে আমরা শিখে রাখতে পারি। দেখো এটাকে আমরা ডিড নট যদি বলি, তাহলে আমরা এই যে ডাব্লিউএইচ এর পরে কোশ্চেনের সময় কিন্তু এই যে ডিড আর নট কে একসাথে লেখা যাবে না পাশাপাশি। মানে প্রশ্নের কথা বলছি, হয় তোমাকে ডিডেন্ট বলতে হবে অথবা সাবজেক্টের পরে নট দিতে হবে। যেমন এটাকে যদি বলে, দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব ওয়ান, এটাও দিতে পারো। অথবা যদি বলি যে ডাব্লিউএইচ ডিডেন্ট, তবু হবে। তার মানে ডিডেন্ট এনটি সংক্ষেপে লিখতে হবে, অথবা নট যদি লেখো তাহলে আলাদা লিখতে হবে।
আচ্ছা, পাস্ট ইনডিফিনিট বোঝোনি এমন কেউ আছো যে স্যার আরেকবার একটু বলেন? একটু বলো, তোমরা নির্দ্বিধায় বলো। অনেক সময় হয় কি যে তোমরা ক্লাসে ক্লাস করো, পরে বোঝো না, তোর মুশকিল হয়ে যায়। এমন কেউ আছো যে স্যার আরেকবার বোঝান? আমাকে বলো, হ্যাঁ? তা সবাই বুঝতে পেরেছো তাই না? আচ্ছা, তবে আমি আরেকবার একটু বলছি, খেয়াল করো। পাস্ট ইনডিফিনিট প্রথমত চেনার উপায়টা ইম্পর্টেন্ট। যে কোনো টেন্স চিনতে তোমাকে বাংলা বাক্যের শেষে খেয়াল করতে হবে, যে কোনো টেন্স। তাহলে বাংলা বাক্যের শেষে কি থাকবে? করেছিলাম, গিয়েছিলাম, দেখেছিলাম, লিখেছিলাম ইত্যাদি। আচ্ছা, এবার গঠনটা কি? সাবজেক্ট ভার্ব টু, কমন গঠনটা তুমি মনে রাখবা। এতগুলো গঠন তো মনে রাখা মুশকিল। এটাকে ভাঙলে আমরা সবগুলো গঠন পেয়েছি তাই না? তাহলে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই ডিডন্ট গো আমি যাই নাই, ডিড ইউ গো তুমি গিয়েছিলে, ডিডন্ট ইউ গো তুমি কি যাও নাই, ওয়্যার ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে, ওয়্যার ডিডন্ট ইউ গো তুমি কোথায় যাও নাই। এবার পরেরটা নিয়ে ঝামেলা হয়। পাস্ট ইনডিফিনিট তো বুঝতে পেরেছো। আমি দুটো আগে পড়িয়ে নিই, তারপর ছোট্ট একটা টেস্ট নিব, না হলে আবার সব উল্টোপাল্টা হয়ে যাবে। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু খেয়াল করো। পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, মায়েশা বলো দেখি, পাস্ট কন্টিনিউয়াস কোনটা জানো? বাংলা বাক্যের শেষে পড়ছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম ইত্যাদি থাকবে। এক্স্যাক্টলি। তুমি কি আমাকে একটু বলতে পারবা যে পাস্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস এর পার্থক্যটা কি আসলে? দুটো তো একই মতন মনে হয়, করেছিলাম, করছিলাম, তাহলে পার্থক্যটা কি? পাস্ট ইনডেফিনিট বাংলা বাক্যের শেষে করেছিলাম, খেয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ। ঘুমিয়েছিলাম ইত্যাদি থাকবে। ওকে। আর পাস্ট কন্টিনিউয়াসে পড়ছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম ইত্যাদি থাকবে। আচ্ছা, ঠিক আছে। সবাই একটু খেয়াল করো, একটা চলমান আর কিন্তু আরেকটা চলমান না। স্যার চলমান বলতে, চলমান বলতে যেই কাজটা চলছে তাৎক্ষণিক। ধরো আমি যাচ্ছি, খাচ্ছি, ঠিক তেমনি যাচ্ছিলাম, খাচ্ছিলাম। ভালো করে খেয়াল করো, অতীতে গতকালকে তুমি যে কাজগুলো করছিলে সেগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই ধরো আমি দৌড়াচ্ছিলাম, কিংবা আমি মনে করো লিখছিলাম, আমি খাচ্ছিলাম। এই যে কোনো কাজের মধ্যে যে ছিলে, এটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে। মনে রাখবা, হ্যাঁ? তাহলে এই দুটোর পার্থক্য ভালো করে বোঝো। হ্যাঁ, আমি একটু করলাম। দেখো পার্থক্য ভার্সেস। তাহলে একটা কি দেখো, করেছিলাম, এই দুটো সবচেয়ে ঝামেলা হয়ে যায় তোমাদের ক্ষেত্রে। হ্যাঁ, করেছিলাম, আহারে, করেছিলাম অথবা করছিলাম। এই যে দেখো, একটা করেছিলাম মানে কি শেষ, ওটার সাথেও তোমার কানেকশন নাই। আর করছিলাম মানে দেখো, করছিলাম ওই সময়টাতে তুমি ব্যস্ত ছিলে, কাজের মধ্যে ছিলে। সো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, যেটা তুমি ব্যস্ত ছিলে পাস্ট কন্টিনিউয়াস। আর করেছিলাম বলে কি ব্যস্ত ছিলাম না? আমি যদি বলি আমি খেয়েছিলাম, আমি রাত 10টার মধ্যে ভাত খেয়েছিলাম, দেখো আমি ব্যস্ত নাই। বাট যদি বলি রাত 10টায় ভাত খাচ্ছিলাম, আমি ব্যস্ত। আচ্ছা, আমি টেলিভিশন দেখেছিলাম, কমপ্লিট। হ্যাঁ, আমি গতকাল তো খেলা দেখেছিলাম, তাহলে এই যে দেখেছিলাম শেষ। আর যদি বলো যে হ্যাঁ রাত 2টোর সময় আমি খেলা দেখছিলাম, তারপর রাত 2টায় তুমি ব্যস্ত ছিলে, তো যেটা দিয়ে ব্যস্ত থাকা বোঝাবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো, এটা একটু কেটে নিচ্ছি। আচ্ছা, তাহলে গঠনটা একটু খেয়াল করো, যদিও তোমরা জানো, কারণ আমরা তো সব এগুলো স্পোকেনে মোটামুটি শিখেছি। আচ্ছা বাবা, ওই যে নাম তো ভুলে গেলাম, বাবা জোহরা থেকে আহনাফ, আহনাফ বলো তো গঠনটা কেমন জানো? খেয়াল আছে তোমার? সাবজেক্ট, সাবজেক্ট প্লাস was where প্লাস ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এক্স্যাক্টলি। তাহলে বলো দেখি, আমি খাচ্ছিলাম ইংলিশটা কি হবে আহনাফ? আই, I was ইয়েস, eating rice. আই ওয়াজ ইটিং I রাইস। was eating. ব্যাস, আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আচ্ছা, নেগেটিভ করো দেখি, আমি খাচ্ছিলাম না। আই, I I was নট not eating right. Eating. ইটিং। ব্যাস, এবার তুমি ইউ দিয়ে বলো, তুমি কি খাচ্ছিলে? কি হবে? তুমি কি He was eating rice. না না না, দেখো প্রশ্নের সময় আমাদের অক্সিলারি ভার্ব সামনে দিতে হবে। তাহলে বলো, Was you eating rice? ওয়াজ ইউ বলেছো তাই না? আচ্ছা, ওয়াজ ইউ বলেছো, তাহলে ইউ এর ক্ষেত্রে ওয়াজ হবে নাকি ওয়্যার হবে বলো দেখি? Where? ইয়েস, তাহলে এখানে ওয়াজ দেওয়া যাবে না, এখানে ওয়্যার ইউ ইটিং, তুমি খাচ্ছিলে। আচ্ছা, এবার নেগেটিভ করো, তুমি কি খাচ্ছিলে না? কি হবে? Where? ওকে, Where you? হুম,
Not eating rice. নট ইটিং, হ্যাঁ এই তো হয়েছে। এবার যদি কাউকে জিজ্ঞেস করো যে তুমি কখন খাচ্ছিলে, তাহলে কি হবে? Where? না, when, When? yes when, When হুম, you ওকে, eating rice? আচ্ছা when were you eating, তুমি কখন খাচ্ছিলে না যদি বলো when, When হুম, not you eating? আচ্ছা when were you not eating, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থামিয়ে দিলাম। তাহলে দেখো এখানে তাহলে আমরা কন্টিনিউয়াস পেয়ে গেছি তাই না, সবগুলো আইএনজি হচ্ছে। স্যার আমার মনে নাই কোথায় ওয়াজ হবে কোথায় ওয়্যার হবে। ওকে আব্দুল্লাহ বলো দেখি তোমার খেয়াল আছে কিনা, আমরা ওয়াজ ব্যবহার করব কোন সাবজেক্টের সঙ্গে এবং ওয়্যার ব্যবহার করব কোনগুলোর সাথে, বলো দেখি মনে আছে? Was করব I, he, she এবং it এর ক্ষেত্রে। ইয়েস, আই, হি, শি এবং ইটের ক্ষেত্রে। তারপরে ওয়্যার হবে Or you, we, you ইউ, উই, তারপরে দে এবং এবং প্লুরালের ক্ষেত্রে হবে তাই না। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমাদের তো ওই ছকটা মনে আছে তাই না, আই ওয়াজ ডুইং আমি করছিলাম, উই ওয়ার ডুইং আমরা করছিলাম, ইউ ওয়ার ডুইং তুমি করছিলে, ইউ আর ডুইং তোমরা করছিলে, হি ওয়াজ ডুইং। তোমাদের ওইগুলো মনে আছে যে আয়ের সাথে ওয়াজ হবে বা হি এর সাথে ওয়াজ হবে। এখন স্যার যদি রাহাত হয় কি হবে বলো তো আব্দুল্লাহ, রাহাত তো একজনের নাম, তাহলে এক্ষেত্রে কি দিতে পারো? ওয়াজ হবে তাই না, কারণ কি বলো দেখি? কারণ রাহাত একজন ব্যক্তি। রাহাত একজন ব্যক্তি। আচ্ছা যদি এমন হতো রাহাত এন্ড কামাল, তাহলে কি হতো জানো? তাহলে আর হতো। তাহলে কেন আর হতো? কারণ রাহাত এবং প্লুরাল হয়ে যেত। বাবা এই জিনিসগুলো একটু মনে রাখবা হ্যাঁ সবাই। ওয়াজ হবে একজন ব্যক্তির ক্ষেত্রে, একের অধিক হয়ে গেলে ওয়্যার হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু দুটো জিনিস বুঝলাম তাই না, ভালো করে বোঝো। দুটো থেকে আমরা কিন্তু একটু পরে আবার কি করব, আমরা একটা ছোট টেস্ট দিব। তাহলে দেখো আই ওয়াজ ইটিং বলেছো না আব্দুল্লাহ, এই গঠনটা কি হবে যেন, এটা সাবজেক্টের সঙ্গে গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ভার্বের সঙ্গে আইএনজি না হলে ভুল। এর পরেরটা কি হবে যেন, গঠনটা নট আছে, সাবজেক্ট প্লাস ওয়াজ আর ওকে প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি। আচ্ছা এরপরটা কি হবে যেন গঠনটা বলো, ওয়াজ অথবা ওয়্যার প্লাস ওয়াজ অথবা আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি। ইয়েস, এর নেগেটিভটা কি হবে যেন, এটা ওয়াজ অথবা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস আইএনজি। নট প্লাস আইএনজি। আচ্ছা ঠিক আছে, সব একটু খেয়াল করো। স্যার আমার তো এতগুলো মনে থাকছে না, তোমার এতগুলো গঠন মনে রাখতে হবে না তো, তোমার মূল একটা গঠন মনে রাখতে হবে। এই গঠনটাকে তুমি তো ওই অক্সিলারি ভাব সামনে পিছনে করে বিভিন্ন গঠন তৈরি করছো। সো আমাদের মূল যে গঠনটা আছে এই গঠনটা মনে রাখতে হবে। তাহলে এতক্ষণ আমরা দুটো টেন্স পড়েছি, এবার আমরা ছোট্ট টেস্ট দিব। হ্যাঁ এই দুটো থেকে আমরা 4-5টা সেন্টেন্স দেখবো আসলে বুঝতে পেরেছি কিনা। সবাই দেখো আরেকবার বলছি আমি। সো পাস্ট ইনডিফিনিট কিভাবে চিনবো? বাংলা বাক্যের শেষে করেছিলাম, দেখো তুমি শেষ করে ফেলেছিলে কাজ, যেটা শেষ হয়ে গিয়েছিল ওটা পাস্ট, যেটা চলমান ছিল সেটা কন্টিনিউয়াস। যেমন মনে করো আমি একটি কলম কিনছিলাম, দেখো আমি দোকানে গিয়েছিলাম, দোকানে দাঁড়ায় ছিলাম, আমি দোকানদারের সাথে কথা বলছি, ওই সময় কিন্তু আমি ব্যস্ত, হ্যাঁ আমি একটু কলম নিতে চাই, তাহলে আমি কলম নিচ্ছিলাম, দেখো তোমার হাত পা চলছিল, ব্যস্ত ছিলে। আর যদি বলো যে গতকাল আমি একটি কলম কিনেছিলাম, দেখো কোনো ব্যস্ততা নাই, কাজ কমপ্লিট হয়ে গেছে। তো যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু। তবে একটা জিনিস তোমরা ভুল করতে পারো, যেটা কমনলি ভুল হয়ে থাকে, যেমন আই ডিড, এখানে আই ডিড গো বলে ফেলো, তাই না, আমি একটু আগেই বলেছি। কিন্তু এখানে গঠন অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্ব টু এটা ইউজ করতে হবে। আর এখানে
সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব আইএনজি যুক্ত করতে হবে। ওকে, চলো অনলি 5টা সেন্টেন্স দিব। এটা ভালো করে হয়ে গেলে পরের পার্টে যাব আমরা, পাস্ট পারফেক্ট টেন্স, যেটা সবার কাছে অনেক জটিল লাগে কিন্তু ইনশাআল্লাহ তোমাদের খুব সহজে বোঝাবো। ওকে, চলো খাতা কলম বের করো দেখি, অনলি 5 মিলাচ্ছি। তুমি কি গতকাল একটি কলম কিনেছিলে? অজস্রী, কি করেছো এটা? Did you buy a pen yesterday? Did you buy a pen yesterday? আচ্ছা, এখানে did you এর পরে তুমি বট কেন দিলে না? স্যার, ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় যদি আমরা কোশ্চেন করি। এক্স্যাক্টলি, ডিড এর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে। এই এত বড় কি হলো এটা? ইয়েস্টারডে। আচ্ছা, এই যে দেখো ডিড বলেছো, একটু আগে কিন্তু গঠন লিখেছিলাম। ডিড ইউ বাই আ পেন ইয়েস্টারডে? তুমি গতকাল একটা কলম কিনেছিলে? আচ্ছা, না আমি একটি কলম কিনি নাই। আচ্ছা, একটু বাবা নাম তো ভুলে গেলাম। যা নাম, যা বাবা, ওই যে সুমিশ, তোমার নামটা একবার বলো তো, সুমিশা ভৌমিক। যা ভুলে গেছি, সরি বাবা, নামটা কি? অদ্রিজ, অদ্রিজ, সরি অদ্রিজ। অদ্রিজ বলো তো বাবা এটা। না, আমি একটি কলম কিনি নাই। তুমি বলো, ভুল হোক তুমি No, I don't buy a pen. এই যে তুমি ডোন্ট দিয়েছো, যেহেতু পাস্ট টেন্স কোনো ডোন্ট দেওয়া যাবে না, তাহলে কি হবে? নো আই, দেখো আই ডিডন্ট, নো ডিডেন্ট হয়ে যাবে বাবা, নো আই ডিডেন্ট। বুঝতে পেরেছো? Okay, sir. হ্যাঁ, নো ডিডেন্ট, নো আই ডিডেন্ট বাই আ পেন। এই যে দেখো। আচ্ছা অদ্রিজ, আমি যদি নো আই ডিডেন্ট বট দিতাম তাহলে কি ভুল হতো? এই যে এখানে বট দিলে কি ভুল হতো আমার, নাকি সঠিকই হতো বলো তো? স্যার, সঠিক হতো। আয় হায়, কি বলো, এখানে তো ডিড ইউজ করেছো না, এই জন্য পরের যে ভার্ব রয়েছে ভার্বের প্রেজেন্ট হবে তো। এটা ভার্ব 1 ব্যবহার করতে হবে, আর বট হচ্ছে ভার্ব 2। এই যে একটু আগে রুল দেখলাম, সামনে ডিড হয়ে গেলে পরের ভার্বটা কি হয়ে যাবে? ভার্ব 1 হয়ে যাবে। তুমি কি বুঝতে পেরেছো কিছুটা? জি স্যার। আচ্ছা, যেমন ধরো আমি আমি যাই নাই, এটার ইংলিশটা কি বলো তো? আমি যাই নাই অদ্রিজ। I did, I did not go. আই ডিড নট গো। তো এখানে যদি ডিড নট ওয়েন্ট বলো তাহলে কি ভুল হবে? হ্যাঁ বলো, আই ডিড নট ওয়েন্ট যদি বলতাম তাহলে কি ভুল হতো? জি স্যার, বলেন। বললাম আই ডিড নট গো না বলে যদি বলতাম আই ডিড নট ওয়েন্ট, তাহলে কি ভুল হতো? হ্যাঁ, দরজা আটকে দাও। তাহলে ভুল হতো তো, তাই না? কারণ এই গঠনের বাইরে তো তুমি ভাবতে পারবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নাবা বলো, নাম্বার 3, আমি আমার বাবার সাথে সকালে ভাত খেয়েছিলাম। নাবা, কি করেছো? নাবা কি আছো বাবা? আছো তো, কোথায়? হ্যাঁ বলো। জি স্যার। হ্যাঁ বলো বাবা, আমি আমার বাবার সাথে সকালে ভাত খেয়েছিলাম। কি করেছো? I was eating rice with my father in the morning. আচ্ছা বলো তো, খেয়েছিলাম মানে কি খাওয়া শেষ, নাকি তুমি ব্যস্ত ছিলে? শেষ। শেষ না, শেষ, শেষ হয়ে গেল। তাহলে শেষ হলে আমরা কোন ফর্মে যাব বলো আবার? আমি, তুমি তো কন্টিনিউয়াস করে ফেলেছো। আমি ভার্ব 2 ব্যবহার করতে হবে এখানে। তাহলে আমি খেয়েছিলাম কি হবে? আই I eat. আই ইট, ইটের পাস্ট টেন্স কি বলো? ইট তো খাই। I eaten. নো, আই এট হয়ে যাবে। Ate. হ্যাঁ, তাহলে এবার বলো, আমি ভাত খেয়েছিলাম কি হবে? আই এট। I ate. ভাত I ভাত। ate rice. আচ্ছা এবার বলো, আমি সকালবেলা ভাত খেয়েছিলাম। I ate rice in the morning. আই এট রাইস ইন দ্য মর্নিং। আচ্ছা যদি বলো আমি সকালে আমার বাবার সাথে ভাত খেয়েছিলাম। I ate rice in the morning with my father. উইথ মাই ফাদার। এই তো, ঠিক আছে, থ্যাংক ইউ। আই এট রাইস, এটাকে এইভাবেও করতে পারো, আই এট রাইস উইথ মাই ফাদার ইন দ্য মর্নিং। আবার আরেক ভাবেও করতে পারো যে ইন দ্য মর্নিং আই এট রাইস উইথ মাই ফাদার। যে কোনো ভাবে ইন দ্য মর্নিংটা তোমার মন যেখানে চায় বসাতে পারো, মাঝখানেও, তবে ভালো হয় যদি শেষে রাখো। হ্যাঁ, যেমন আই এট রাইস উইথ মাই ফাদার ইন দ্য মর্নিং, তাহলে আরো বেশি এটা ভালো দেখা যাবে। আই এট রাইস উইথ মাই ফাদার ইন দ্য মর্নিং। তাহলে না বা ভুল যে হচ্ছিল তুমি কি ধরতে পেরেছো? এটা কেন ওয়াজ ইটিং হচ্ছে না, ধরতে পেরেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে আমরা কনফিউজড হয়ে যায় পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াসে।
ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। জারিন বলো, তোমার মা কি ভাত রান্না করছিলেন? কি করেছো? তোমার মা কি ভাত রান্না করেছিলেন? না, করেছিলেন না, দেখো করছিলেন। হ্যাঁ, তাহলে কি করেছো? Was your mom cooking rice? Yes, was your mom cooking rice? Very good, cooking rice। আচ্ছা, এখন আমার প্রশ্ন লামহার কাছে। লামহা, বলো দেখি এখানে জারিন ওয়াজ কেন দিয়েছে, ওয়্যার কেন দিল না? বলো তো বাবা, কোথায় লামহা, কে আছো? জি হ্যাঁ, স্যার। বলো তো কি তুমি পারো কিনা? ওয়াজ ইউর মম কুকিং রাইস? তো এখানে কেন ওয়াজ দিয়েছে? সে তো ওয়্যার দিয়ে বলতে পারতো। একজন ব্যক্তি ছিল। একজন ব্যক্তি, ইয়েস, ইওর মম, তাহলে একজন ব্যক্তি হয়, আমরা ওয়াজ ব্যবহার করেছি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, আরেকটা বলো, এবার এবার জানি না, আরেকটা বলো দেখি, আমি এবং আমার ভাই বিকেলে ক্রিকেট খেলছিলাম, বলো। My brother and me. ওকে, My brother and me playing cricket in the afternoon. আচ্ছা, মাই ব্রাদার এন্ড মি, হ্যাঁ বলো তারপরে। Or no, was playing cricket in the morning. আচ্ছা, প্লেইং ক্রিকেট, আচ্ছা তাও লিখে নিই একটু, ক্রিকেট ইন দ্য আফটারনুন, তাই না, আফটারনুন। দেখো সবাই একটু খেয়াল করো, আমি এবং আমার ভাই, যদিও লেখার দরকার ছিল এখানে আমার ভাই এবং আমি, হ্যাঁ, এটা হলে তোমার এই সেন্টেন্সটা ভালো হতো। যেহেতু আমি আগে আছে, সো আমি হলে আই দিবা, এখানে মি হবে না, কেন স্যার? আচ্ছা, আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট। আমরা যখন সাবজেক্ট পজিশনে কোন ওয়ার্ড লিখবো, তখন মি বা আস এগুলো লেখা যাবে না, বা আওয়ার, হ্যাঁ, আওয়ার ফ্রেন্ড লেখা যাবে, শুধু আওয়ার লেখা যাবে না। হ্যাঁ, এটা বোঝাতে চাচ্ছি, দেখো আই, উ, ইউ, হি, শি, দে, ইট, এগুলো সাবজেক্ট বলা হয়। এই সাবজেক্ট পজিশনে আমরা অবজেক্ট আনতে পারবো না, এবং যেহেতু আই সামনে আছে সেহেতু দিতে হবে আই অ্যান্ড মাই ব্রাদার, আই অ্যান্ড মাই ব্রাদার। হ্যাঁ, যদি বাংলাতে দিতাম আমার ভাই এবং আমি, তখন হতো মাই ব্রাদার এন্ড আই। আচ্ছা, ব্রাদার এন্ড, এই যে দেখো, তাহলে এখন প্রশ্ন এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ, এখানে আই হবে কিন্তু এখানে। My brother and me playing cricket in the afternoon. আচ্ছা, তুমি এখন দাও, কিন্তু এখানে যে বাংলা দেখে তো ট্রান্সলেট করছো তাই না, বাংলায় আমি আছে নাকি আমার ভাই আগে আছে বলো তো? দেখো এই যে, হ্যাঁ, তাহলে তুমি সেন্টেন্স ওয়াইজ, তুমি বাংলা বাক্য ওয়াইজ ট্রান্সলেট করছো, এই জন্য আয়ের জায়গায় আগে আমি আই দিয়ে দিবা, এরপরে এন্ড মাই ব্রাদার, এইভাবে এটা সঠিক অর্ডার হবে। যদি আমার ভাই সামনে থাকতো, আমার ভাই মাই ব্রাদার দিতে। তবে এটা যে খুব বড় ভুল হচ্ছে তা না, এখানে বড় ভুল হচ্ছে মি দেওয়া যাবে না। কেউ মি দিও না, সাবজেক্টের জায়গায় কখনো মি ব্যবহার করা যাবে না। অলওয়েজ মাই ব্রাদার, এখানে মাই ব্যবহার করা যাবে, কারণ মাই তো সাবজেক্ট না, মাই ব্রাদার সাবজেক্ট। আবার দেখো মি না, বরং আই হয়ে যাবে। এটা বোঝনি এমন কেউ আছো যে স্যার এটা বুঝলাম না যে? এটা কি বুঝতে পেরেছো বাবা? Yes, sir. আচ্ছা, কখন হবে দেখো, বললাম যে হি, দেখো, হি গেভ মি আ পেন। এই যে দেখো অবজেক্টের জায়গায় মি আছে, এটা অবজেক্ট কিন্তু, আর এটা হচ্ছে সাবজেক্ট। শুরুতে, বাক্যের শুরুতে যে ব্যক্তি কাজ করে সে সাবজেক্ট, আর যার উপরে কোনো কাজ করা হয় বা যার মাধ্যমে কোনো কাজ করা হয় সেটা হয়ে যায় অবজেক্ট। তাহলে অবজেক্ট কখনো সাবজেক্ট হতে পারবে না। আবার এখানে বলা যাবে না মি গেভ হি আ পেন, সাবজেক্ট অলওয়েজ সাবজেক্টের জায়গায় বসবে এবং অবজেক্ট সাবজেক্ট হতে পারবে না। তো আমরা এই পাঁচটা করলাম, একটু টিক চিহ্ন দিয়ে রেখো, আশা করি তোমরা মিলিয়েছো এবং নিজেকে বুঝতে পেরেছো যে কতটুকু আসলে ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা, আচ্ছা, রাফি এসেছো ক্লাসে? রাফি দেখছি না যে, দুইজন আসে নাই না, দুই রাফি আর একটা কে যেন আসেনি। আচ্ছা, এই ছিল আমাদের প্রেজেন্ট এবং পাস্ট নিয়ে কথাবার্তা। এবার আমরা একটা বড় লেসনে প্রবেশ করতে যাচ্ছি এবং তোমাদের মনোযোগ লাগবে আরো বেশি, খুব ভালো করে তোমরা বুঝবা, হ্যাঁ, আটকে গেলে আমাকে বলবা কিন্তু, কারণ এটা না ছাড়লে পরবর্তী ক্লাসে যে আমরা, বা পরবর্তী ক্লাস না, পরবর্তীতে যখন রাইট ফর্ম ভার্ব বোঝাবো তখন ঝামেলায় পড়ে যাবা। একটু দেখো, পাস্ট পারফেক্ট। আচ্ছা, তার আগে আমরা একটু প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কথা বলি। আচ্ছা, আমাকে একটু ফাতিমা বলো দেখি, প্রেজেন্ট পারফেক্ট কোনটা যেন? Present perfect. হ্যাঁ, হ্যাঁ, আমরা গত ক্লাসে শিখেছিলাম। কেমন থাকবে বাংলা বাক্যটা, মনে আছে?
বাংলা বাক্যের শেষে হুম, করেছিলাম, ইয়েস। লিখেছিলাম, না, এটা তো পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। আমি পারফেক্টের কথা বলেছি। এটা কেমন যেন পারফেক্ট। আচ্ছা, তুমি ভুলে গিয়েছো। আচ্ছা, একটু দাঁড়াও, তুমি টেনশন করো না, আমি আবার তোমার কাছে আসছি। আচ্ছা, একটু আমাকে মাইশা বলো, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কোনটা? বাংলা বাক্যের শেষে করেছি, খেয়েছি ইত্যাদি থাকবে। এই যে দেখো, করেছি বা খেয়েছি ইত্যাদি থাকবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাই না? আচ্ছা, এই পাস্ট পারফেক্ট কিরকম স্যার? করেছিলাম, করেছিলাম বা খেয়েছিলাম। আল্লাহ স্যার, কিছুক্ষণ আগে না বললেন করেছিলাম খেয়েছিলাম বলে পাস্ট ইনফিনিট হবে, তাহলে কেন আপনি এটা পাস্ট পারফেক্টের কথা বলতেছেন? দেখো, খুব মনোযোগ দাও। এই ক্ষেত্রেও করেছিলাম খেয়েছিলাম থাকবে, কিন্তু সেন্টেন্সে দুটো কাজ থাকবে, একটা কাজ না। ধরো বললাম ভাত খেয়েছিলাম, তাহলে চোখ কান বুঝে এটা ভার্ব টু ব্যবহার করবা। কিন্তু যদি দুটো বাক্য থাকে, স্যার দুটো বাক্য কিরকম? এই যে দেখো, আমি যাওয়ার আগে সে গেল বা গিয়েছিল। দেখো, একটা বাক্য কিন্তু দুইটা কাজ হয়েছে, তাই না? এই যে আগে আছে, দেখো আগে, একটা আগে মানে কি, কোন একটা কাজ আগে হয়েছে, একটা কাজ পরে হয়েছে না? তো এর মধ্যে দুইটা সেন্টেন্স আছে, কিন্তু ভালো করে দেখো। আমি যাওয়ার আগে মানে আমিও গেলাম, সেও গেল। কিন্তু আমি যাওয়ার আগে সে গেল, তবে সে আগেই গেল, আমি পরে গেলাম। ঠিক একইভাবে যদি আমি আরেকটা সেন্টেন্স লিখি, দেখো, আমি যাওয়ার পরে সে গেল। আচ্ছা, এখানে যে দুটো বাক্য আছে, তোমরা কি বুঝতে পারছো বাবা? দুটো সেন্টেন্স Yes, আছে। sir. হ্যাঁ, এটা আগে আগে ধরো, কিন্তু দেখো এই একটা বাক্য, এর মধ্যে কিন্তু দুটো আছে। কারণ কি? আমি যদি দুটো লিখি, আমি যাওয়ার আগে, দেখো আমি গিয়েছিলাম, সে গিয়েছিল। দেখো, আলাদা করে লিখলে কিন্তু এখানে এই দুটো বাক্য আমরা পাচ্ছি, কিন্তু এখানে যেহেতু আগে আছে, এই জন্য আমরা একটা বাক্যের মধ্যে নিয়েছি। আচ্ছা, এবার দেখো, তাহলে এইটুকু তো বুঝলে যে দুটো সেন্টেন্স থাকলে আমরা সেটাকে পাস্ট পারফেক্ট বলবো। তো একইভাবে Yes. আমি যদি, হ্যাঁ, আমি যদি এখন মনে করো একটা বিষয় জায়েদকে জিজ্ঞেস করি, কোথায় গেল, ও কোথায় গেল, আরে বাবা, জায়েদ চলে গেল কেন, কেটে গেল নাকি? স্যার, বলো বাবা, বলো বলো। এখানে অতীতে দুটি ঘটনা বুঝিয়েছে। হ্যাঁ, অফকোর্স, অতীতের, যেহেতু পাস্ট শিখছো, দুটোই অতীতের কাজ। এখানে কিন্তু প্রেজেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, দুটোই পাস্ট। থ্যাংক আচ্ছা, ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, এবার যাচ্ছি বাবা, ওই যে, এ আল্লাহ, তোমার নামটা ভুলে গেলাম। জহির ইসলাম থেকে, তোমার নামটা কি জানো বাবা? আরে, তুমি তো অনেকদিন ধরে আমার সাথে আছো, কিন্তু নাম তো ভুলে গেলাম বাবা। নামটা কি জানো বাবা তোমার? মিফতাহুল। বলো, মিফতাহুল, তুমি বলবা কোনটা পাস্ট পারফেক্ট হবে, কোনটা পাস্ট ইনডিফিনিট হবে। তোমাকে বলতে বলো দেখি। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এটা কি পাস্ট পারফেক্ট নাকি পাস্ট ইনডিফিনিট? বুঝি না বাবা, মিফতাহুল। ওর কথা বোঝা যায় না বাবা। জাহিন, বলো, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। একটা নাকি দুইটা কাজ হচ্ছে এখানে? স্যার, একটা। একটা কাজ। একটা হলে কি টেন্স জানো, পারফেক্ট নাকি ইনডেফিনিট? ইনডেফিনিট। ইনডেফিনিট। যদি এটা বলো যে আমি, মনে করো ডাক্তার আসার আগে রুগী মারা গেল, তাহলে এটা কয়টা কাজ হয়েছে দেখো তো? দুইটা। দুইটা কাজ। আচ্ছা, তাহলে এটা কোন টেন্স হবে? ফার্স্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। এটা মনে রাখবা, তাহলেই তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখো, তাহলে প্রেজেন্ট পারফেক্টের গঠনটা কি পড়েছিলাম? তোমরা জানো যে সাবজেক্ট ছিল, এই যা, কোথায় গেল বাবা? আচ্ছা, বলো জাইন, প্রেজেন্ট পারফেক্টের গঠনটা একটু শেয়ার করো আমার সাথে। জাহিন, বলো, সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস হ্যাঁ, ভার্ব, না, হ্যাভ অথবা ভার্ব, হ্যাজ, হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব, ভার্ব, ভার্ব থ্রি। থ্রি। ব্যাস, এটা ছিল প্রেজেন্ট পারফেক্টের গঠন। আর পাস্ট পারফেক্টের মূল গঠনটা জানো কি? বলো। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি। ভেরি গুড, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি। আগে এটুকু বুঝে নাও। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে বর্তমান, হ্যাভ থাকবে। আর পাস্ট পারফেক্ট মানে অতীতকাল, যেখানে হ্যাড থাকবে। আমান, বুঝতে পারছো তো?
জি স্যার। আচ্ছা ভালো করে বুঝো, হ্যাঁ। আচ্ছা সবাই একটু খেয়াল করো, তাহলে আবার একটু রিপিট করি। সেটা কি, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটে একটা কাজ হবে, পাস্ট পারফেক্টে দুইটা কাজ হবে, এবং প্রেজেন্ট পারফেক্টের গঠনে হ্যাভ রয়েছে, এই জন্য পাস্ট পারফেক্টের গঠনে হ্যাড হয়ে যাবে। আসো এবার আমাদের যে জটিলতা হবে, খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করবা কেমন। এখানে দুটো কাজ আছে তাই না? আমরা যখন ট্রান্সলেট করব তখন এই যে দ্বিতীয় অংশ এবং প্রথম অংশ আমরা আলাদা করে নিব, এটা একটা অংশ, এটা একটা অংশ, ভালো কথা। আচ্ছা আমি তাহলে নিচে দাগ দিয়ে দিলাম তোমাদের বোঝানোর জন্য। এই যে দেখো, তাহলে আমি যাওয়ার আগে সে গেল, তাহলে দুটো কাজ হয়েছে তাই না? তাহলে এই যে এই জাতীয় সেন্টেন্সকে যখন ট্রান্সলেট করব তখন এই দ্বিতীয় অংশটা প্রথমে আমাদের ট্রান্সলেট করতে হবে। তাহলে একটু লিখে দিই, দেখো দ্বিতীয় অংশ, এই যে অংশ আগে অনুবাদ, এই যে দেখো, এবং প্রথম অংশ, অংশ এই যা কি লিখলাম এটা, আরে মুশকিল হয়ে গেল তো, আরে বাবা, এবং প্রথম অংশ দেখো, এই যে প্রথম অংশ পরে অনুবাদ, অনুবাদ এইটুকু খেয়াল করো। আগে দুটো অংশ আছে, তাহলে স্যার ট্রান্সলেট কিভাবে করব? তাহলে আগে এবং পরে দিয়ে দেখো তোমার সেন্টেন্স কিন্তু ডিভাইড করা আছে, আলাদা করা আছে। সো আমি যখন আগে এবং পরে ব্যবহার করব তখন এই যে দ্বিতীয় অংশটুকু আগে ট্রান্সলেট করব, প্রথম অংশটুকু পরে ট্রান্সলেট করব। আচ্ছা এখন যদি বলি আমি, আমান, এই যে পরের সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, আমি যাওয়ার পরে সে গেল, তাহলে এখানে আগে কোন অংশটুকু ট্রান্সলেট করতে হবে বলো দেখি? আমান, হ্যাঁ, দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটুকু আগে হবে এবং পরে হবে প্রথম অংশটুকু। এই পর্যন্ত কারোর বুঝতে ঝামেলা আছে? নো, খুব সহজ লাগছে না এই পর্যন্ত? আশা করি সহজ। এই যে আগে ইংলিশটা কি বলো দেখি? আগে ইংলিশটা কি জানো? বিফোর। আগে ইংলিশ হচ্ছে বিফোর, মানে বিফোর। হ্যাঁ বিফোর। আচ্ছা আমি একটু মাঝখানে দেখো বিফোর, এই যে মাঝখানে বিফোর আছে, আর আর বলো না। আচ্ছা বিফোর লিখে নিলাম মাঝখানে। আচ্ছা বলো দেখি পরে ইংলিশ কি জানো? আফটার, মানে পরে, এক্স্যাক্টলি আফটার। এই যে দেখো আমি দুটো আলাদা করে লিখলাম। এবার একটু মজার বিষয় খেয়াল করো সবাই, এবার আর একটু মনোযোগ দাও, মাইক্রোফোন অফ করে ফেলো, হ্যাঁ অফ করে মনোযোগ দাও। আচ্ছা আমি বলেছি কি, প্রথম অংশটুকু পরে অনুবাদ, পরের অংশটুকু আগে অনুবাদ, ভালো কথা। আচ্ছা এখানে এই যে বিফোর মানে তোমরা যেন আগে, তাই না? ভালো করে দেখো, বিফোর মানে আগে, আফটার মানে পরে। যেহেতু তোমরা পাস্ট পারফেক্ট শিখছো এবং পাস্ট পারফেক্ট কিন্তু হ্যাড আছে, এটা তোমার মনে আছে নিশ্চয়ই, একটু আগে কিন্তু আমি হ্যাড ব্যবহার করেছি তাই না? তাহলে কি হবে, এই যে বিফোর আছে, বিফোরের আগে হ্যাড প্লাস ভার্ব থ্রি আসবে, কারণ এই ঘরটাই তো পারফেক্টের ঘর। এই জন্য বিফোর কি হলো, বিফোর মানে আগে, তাহলে আগে হ্যাড প্লাস ভার্ব থ্রি আসবে এবং পরে ভার্ব টু আসবে। আবার এটা দেখো, আফটার মানে হচ্ছে পরে, তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি পরে আসবে এবং তার আগে ভার্ব টু আসবে। এই যে, আরেকবার বলছি দেখো, তাহলে বিফোর এবং আফটার থাকবে, তাহলে বিফোর মানে আগে, এটুকু আমি তোমাদেরকে ধরবো ভালো করে, আমরা এই অংশটুকু মনে রাখো। বিফোর মানে আগে, হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হবে, আফটার মানে পরে, তাহলে আফটার হ্যাড প্লাস ভার্ব থ্রি পরে হবে। ওকে, তাহলে একটু খেয়াল করো দেখি, মায়েশা বলো তাহলে, এ দুটো বিফোর হলে আমরা কোথায় কি বসাবো তাহলে বলো? বিফোর হলে প্রথমে স্যার কোন বাক্যে? এই যে যাতে বিফোর হলে হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হবে নাকি পরে হবে? বিফোর হলে হ্যাড প্লাস হুম, থ্রি হ্যাঁ হ্যাঁ আগে হবে। আগে হবে, তাহলে পরে কি হবে? পরে হবে ভার্ব টু। ভার্ব টু। আফটার মানে তো পরে, তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি কোথায় ব্যবহার করতে হবে? পরে পরে। আর আগের অংশে ভার্ব টু। ভার্ব টু। আরেকবার আমি বলছি, সবাই খেয়াল করো একটু, হ্যাঁ। ও জায়েদ, তোমার কি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে? তুমি যাচ্ছ আর আসছো, এই আবার চলে গেছে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো তো মিস করে ফেলছে ছেলেটা, কি মুশকিল। হ্যালো জায়েদ, শুনতে পাচ্ছ বাবা? জায়েদ আছো? জায়েদ, তোমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তাই না? আচ্ছা জায়েদ কই, আবার চলে গেছে। আচ্ছা আমি আবার বলছি দেখো, তাহলে এখানে আমাদের দুটো অংশ থাকবে,
দ্বিতীয় অংশ আগে, প্রথম অংশ পরে ট্রান্সলেট করতে হবে। এবার দেখতে হবে তোমার বাক্যে বিফোর আফটার আছে কিনা। যদি বিফোর থাকে হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হবে, যেহেতু বিফোর মানে আগে, আর আফটার মানে পরে, হ্যাড যুক্ত ভার্ব থ্রি পরে হবে, এবং আগের অংশ ভার্ব, এখানে বাকি অংশটুকু ভার্ব টু দিয়ে করতে হবে। আচ্ছা, এবার আমি একটা ট্রান্সলেট লিখি। দেখো এই অংশটুকু যদি আমি ট্রান্সলেট করি, লাবিবা, বলো বাবা, আমি যাওয়ার আগে সে গেল বা গিয়েছিল, এটা তুমি আগে করো। এখানে কি আছে দেখো তো, আগে আছে, তাহলে বলো দেখি কি হবে। হ্যাঁ লাবিবা, আমি যাওয়ার আগে সে গেল। ইয়েস, বা গিয়েছিল যেটা বলো আর কি। তাহলে কি হবে? He went. না না না, এখানে আগে আছে, তাহলে হ্যাড কোথায় হবে? আগে হবে, তাই না? এই যে আগে আছে দেখো, তাহলে কি হবে? হি হ্যাড, বলো, He had gone গন, তারপরে বিফোর, before I went. ইয়েস, ভেরি গুড, বিফোর আই ওয়েন্ট। আচ্ছা, এটা বলো দেখি, আমি যাওয়ার পরে সে গেল, তাহলে কি হবে? পরের অংশ আগে করো, এবং দেখো পরে আছে, তাহলে হেড প্লাস ভার্ব থ্রি পরে হবে। তাহলে বলো সে গিয়েছিল, হি, He went ইয়েস, হি ওয়েন্ট আফটার after I had gone. আই হ্যাড গন। এই যে দেখো, ভেরি গুড, আই হ্যাড গন। তাহলে চলো আমরা প্র্যাকটিক্যালি আরেকবার একটু মিলিয়ে দেখি আসলে স্যার যা বলেছেন মিলেছে কিনা। হ্যাঁ বলো বলো, কে ডাকছো বাবা? বলো, হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো বলো। স্যার, আপনি যে প্রথমে যেটা করছিলেন সেটা হচ্ছে প্রথমে গন ছিল তারপরে ওয়েন্ট, কিন্তু তারপরেরটা হচ্ছে প্রথমে ওয়েন্ট তারপর গন কেন? ওই যে পরের অংশ, এই যে পরে হলে, এই যে দেখো গঠনটা খেয়াল করো, পরে হলে হ্যাড প্লাস ভার্ব থ্রি কখন হবে? পরে হবে। এই যে দেখো আফটারের পরে দিয়েছো না হ্যাড প্লাস ভার্ব থ্রি, এই যে দেখো এটা জি কি, স্যার। হ্যাঁ, তার আগের অংশ কি হবে? ভার্ব টু হবে। এই যে হি ওয়েন্ট হয়ে গেছে, বুঝতে পেরেছো বাবা? জি স্যার। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, আমাদের কিন্তু আগে এবং পরের সাথে পুরো জিনিসটা কিন্তু রিলেটেড। তুমি যদি এটা না ধরতে পারো তাহলে মুশকিল হয়ে যাবে। তাহলে আগে হলে হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হবে, পরে হলে হ্যাড প্লাস ভার্ব থ্রি পরে হবে। আচ্ছা, আমি আরেকটা লিখি এক্সাম্পল। ওকে, দেখো এই লিখলাম যে আমার মা রান্না করার আগে আমি আমি বাড়ি পৌঁছাইলাম বা পৌঁছিয়েছিলাম, যেটা বলো, রিচ মানে পৌঁছানো, তাই না? আচ্ছা, এবার দেখো একটু বড় হয়ে গেল, তবু ওয়ার্ড গুলো তো সহজ। আমার মা রান্না করার পরে, এই যে পরে আমি বাড়িতে গেলাম। আচ্ছা, আমি দুই জনকে দিয়ে করাই। ফাতেমা, বলো দেখি এখানে কি আছে, আগে আছে নাকি পরে আছে? ভালো করে দেখো দেখি। আগে। আগে আছে, তাহলে আগে দিলাম। এই যে আগে মাঝখানে রাখলাম, তাহলে আগে মানে কি? ইংলিশটা কি বলো দেখি? আগে মানে বিফোর মানে আগে, ভালো কথা। আচ্ছা, এই জাতীয় সেন্টেন্সকে কোনটা যেন আগে ট্রান্সলেট করতে হবে? দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ কি আছে তুমি পড়ো দেখি। আমি বাড়ি পৌঁছি। আমি বাড়ি পৌঁছাইলাম। আচ্ছা, বিফোর হলে হ্যাড যুক্ত অংশ আগে হবে নাকি পরে হবে? আগে। আগে হবে। আমি বাড়ি পৌঁছে, ইংলিশটা করো তাহলে। I returned নো home. নো নো, তোমার I had returned home before my mother cooked. আচ্ছা, বিফোর মাই মাদার কুকড, আচ্ছা রিচড হবে, হ্যাঁ, রিটার্ন হবে, রিটার্ন মানে তো ফিরে আসা। তাহলে আই হ্যাড রিচড বা অ্যারাইভ দি ভালো হবে, অ্যারাইভড হোম বিফোর মাই মাদার কুক বলেছো নাকি কুকড বলেছো? Cooked. ইয়েস, এক্স্যাক্টলি, বিফোর মাই মাদার কুকড। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, তাই না? আচ্ছা, এবার আসো। হ্যাঁ, ক্লিয়ার হয়েছি না? ঠিক আছে। আচ্ছা, একটু দাঁড়াও বাবা, কোথায় গেল? মিফতাহুল, তোমার কি মাইক্রোফোন ওপেন হচ্ছে নাকি হচ্ছে না? আর ওদিকে তো আমি জায়েদকে খুঁজে পাচ্ছি না। ওকে, নাবা বলো, এটা কি আছে পড়ো একবার পুরোটা। আমার মা রান্না করার পরে আমি বাড়ি পৌঁছাইলাম। তাহলে এখানে মাঝখানে কি আছে? পরে। পরে আছে, তাহলে পরে ইংলিশটা কি যেন? আফটার। আফটার মানে পরে। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে আমরা কোন অংশটুকু আগে ট্রান্সলেট করব?
বলো। আমার মা রান্না করার। হ্যাঁ, না 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 বাবা, এটা প্রথম অংশ। আমি বাড়ি পৌঁছাইলাম। এই যে দ্বিতীয় অংশটুকু আগে ট্রান্সলেট করতে হবে, তাই না? আচ্ছা, বলো দেখি। I হ্যাঁ হ্যাঁ, ইয়েস বলো। I had received. না না, না, হচ্ছে না। আগে পৌঁছাইলাম। আগে শোনো, আমার কথা শোনো। আফটার মানে তো পরে, তাহলে হ্যাড কোথায় হবে? আগে হবে নাকি পরে হবে? পরে হবে। পরে। পরে হবে, ভালো কথা। তাহলে পরে হলে তো এই অংশটুকু পরে হবে, আর এটা তো ভার্ব টু হবে। তাহলে আমি বাড়ি পৌঁছালাম, ইংলিশটা কি হবে বলো? আই আই বলো। I had. কেন হ্যাঁ পরে হবে? হ্যাঁ, I reached. আচ্ছা, আই রিচড বলেছো, তাহলে কি হবে? রিচড হোম, তারপরে আফটার। এবার বলো। After হ্যাঁ হ্যাঁ my mother হ্যাঁ হ্যাঁ my mother had cooked. হ্যাঁ, হ্যাড কুকড। দেখেছো, একটা জটিল জিনিস কিন্তু। জাস্ট এখানে একটু টেকনিক খাটাচ্ছ তুমি। টেকনিক না খাটালে এটা ভুল হয়ে যাবে। যে গ্রামারের রুল যেভাবে সলভ করতে হয় আমরা সেভাবেই করছি। তাহলে আরেকবার বলি, তারপর এটা থেকে তোমার একটা টেস্ট নেব বেশ বড় সড়ো, দেখি কয়জন কয়টা করতে পারো। আচ্ছা, আরেকবার বুঝবো। এই সেন্টেন্সে আগে পরে থাকবে, একটু ক্লিয়ার হয়েছে? তাহলে আগে তোমাকে খেয়াল করতে হবে যে সেন্টেন্সে দুইটা পার্ট আছে কিনা। দুইটা পার্ট থাকলেই তুমি অতীতকালে দুইটা ঘটনা ঘটলেই পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এবং মাঝখানে আগে অথবা পরে থাকবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ট্রান্সলেট করার সময় দ্বিতীয় অংশ আগে ট্রান্সলেট করতে হবে, প্রথম অংশ পরে। বিফোর মানে তো আগে, জানো তো হ্যাড প্লাস ভার্ব থ্রি আগে হবে এবং পরের অংশ ভার্ব টু হয়ে যাবে। আর যদি আফটার থাকে তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি পরে হয়ে যাবে, আগের অংশ ভার্ব ওয়ান হয়ে ভার্ব টু হয়ে যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। বাট যারা আজকে ক্লাসে আসে নাই তাদের তো মুশকিল হয়ে যাবে না, তারা আসলে এই বুঝতে পারবে না পরে। ওকে, ভিডিও দেখে বুঝবে আর কি। তো চলো এবার দৌড়াও দেখি, আমি তোমাদের বেশ কিছু সেন্টেন্স দিই, তোমরা লেখো দেখি। ওকে, 1 নম্বর। খুব মনোযোগ দিয়ে লিখবা, আমি সময় দিব যাতে হয় তোমাদের, ঠিক আছে? 1 নম্বর লিখবো, আমার বাবা। এই যে দেখো, ডাকার আগে আমি গেলাম। এই যে দেখো, বাবা ডাকার আগেই আমি চলে গেলাম। স্যার কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ বাবা, স্ক্রিন দেখা যাচ্ছে না, কি বলো? আর সব কারো কি প্রবলেম হচ্ছে আর? স্যার দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, একটু ধৈর্য ধরবা, হ্যাঁ, কয়েক সেকেন্ডে ঠিক হয়ে যায় বাবা। এটা মাঝে মধ্যে যে একটু প্রবলেম থাকে, নেটের প্রবলেম। আচ্ছা দেখো, এবার কি লিখবো? আমার বাবা ডাকার পরে আমি গেলাম। এই যে পরে, খুব মনোযোগ দিয়ে করবা, আশা করি যেন সবগুলো হয় তোমাদের, হ্যাঁ, তাহলে বোঝানোটা কাজে লাগবে। নাম্বার থ্রি, সরি নাম্বার টু। এই যে নাম্বার থ্রি কোথায় গেল? এই যে ডাক্তার, ডাক সরি ডাক্তারটি